দাদা, মা বাবা আর নেই, মেরে ফেলেছে ওদের। এবার এবার আমাকেও নিয়ে যাবে। আমি সব জায়গায় দেখলাম মা বাবা নেই, ও আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু কিন্তু আমি তো এখনো দেখতে পাচ্ছি ওনাকে। ওই তো খাদের একদম ধারে চলে গেছে। এমা, এবার কি হবে? কি করবে? ওনাকে আটকাতে হবে। কি করছেন উনি? ওয়েলকাম দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার কোনো অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি আর একটা চ্যানেলও খুলেছি, শ্বেতা কোলে ভ্লগস। তোমরা যারা এখনও ওই চ্যানেলটা ফলো করোনি, প্লিজ গিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ওখানে আমি অনেক ধরনের আমার ভিডিওস আপলোড করি, যেমন ইনস্ট্রুমেন্টস বাজানোর ভিডিও, আনবক্সিং ভিডিও, ডেইলি ভ্লগিংস ইত্যাদি ইত্যাদি। প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা একেবারে ভিন্ন স্বাদের একটা ঘটনা। শেষ পর্যন্ত না শুনলে তোমরা সত্যিই ধরতে পারবে না আসলে কি হচ্ছে না হচ্ছে। এরকম ঘটনা খুব কমই শোনা যায়। সত্যি ভূত নাকি অন্য কোনো রহস্য আছে? তবে হ্যাঁ, শেষে গিয়ে এমন একটা পরিস্থিতিতে ঘটনাটা শেষ হবে, এমন একটা ঘটনা ঘটবে, সত্যি মিথ্যে সব গুলিয়ে যাবে। ভূত না অন্য রহস্য, সেটা প্রশ্নই থেকে যাবে। তবে এরকম একটা ঘটনা সত্যি শুনলে ভয় হয়। চলো তাহলে শুরু করা যাক। আজকের ঘটনা লিখছে একজন দাদা। ঘটনা ঘটেছে তার নিজের বোনের সাথে। সে লিখছে, আমার বোনের বয়স তখন 15 হবে, মাধ্যমিক দেবে। আমার বোন বরাবরই ভালো স্টুডেন্ট, কিন্তু এই ক্লাস 10-এ ওঠার পরেই জানি না কেন ওর মধ্যে কিছু পরিবর্তন এসেছে। না মানে একদমই খারাপ বলছি না যে ও অন্যদিকে মন গেছে বা খারাপ সঙ্গে পড়েছে বা ইত্যাদি, কিন্তু ও যেন নিজেই অনেকটা বদলে গেছে। আগাগোড়াই ও ভালো রেজাল্ট করেই ক্লাসে উঠেছে, ভালো মার্কস পেত, কিন্তু এখন খুব একটা ভালো রেজাল্ট হয় না, মার্কস খারাপ আসে। মাধ্যমিকের আগে অনেক রকম টেস্টস হয়, তারপর নানা কোচিং সেন্টারগুলোতে মক টেস্ট হয়, সেগুলোতেও খুব একটা ভালো ফলাফল হচ্ছে না ওর। মা অনেকবার ওকে জিজ্ঞেস করেছে কি অসুবিধা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে বলতে, কিন্তু ও কিছুই বলে না। সব সময় বলে পরের বার ভালো হবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আমার বাড়িতে কোনোদিনই এইসব মার্কস বা রেজাল্ট নিয়ে প্রেশার করা বা বকাবকি হয় না, তবে সামনে মাধ্যমিক, তাই একটু তো চিন্তা হবেই। জীবনের প্রথম এত বড় পরীক্ষা, খারাপ হলে ও নিজেই ভেঙে পড়বে, কারণ ও নিজের পড়াশোনা নিয়ে খুবই আশাবাদী, খুবই সিনসিয়ার। ও পড়াশোনাটা ভালোই বাসে। আর এরকমও নয় যে ও পড়ছে না বা টিউশন কামাই করছে বা কিছু, সবই করছে, কিন্তু সেই তুলনায় ফল পাচ্ছে না। তাই ও নিজেও অনেকটা গুমড়ে থাকে, এখন অনেকটা চুপচাপ থাকে, টেনশন করে ভিতর ভিতর। এমনি আমার বোন একটু চাপা প্রকৃতির মেয়ে। আমার মা নানা রকম চিন্তা করে, টেনশন করে, মাঝে মাঝে একটু বকাও দিয়ে ফেলে। তবে আমরা সবাই জানি যে বোন এটা জেনে বুঝে করবে না। বোনকে জিজ্ঞেস করলেই বলে ওর নাকি পড়তে ইচ্ছা করে না, একটানা বেশিক্ষণ বসে, ওর নাকি পড়লেও বেশি দিন সেটা মাথায় থাকে না পড়াটা ইত্যাদি। একটানা পড়া শুনতে শুনতে মাঝে মধ্যেই নাকি কোথায় মনটা চলে যায় বুঝতেই পারে না। যাই হোক, তারপর দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষাও হয়ে গেল। তবে আমরা যতটা ভয় পাচ্ছিলাম সেরকম হয়নি, ভালোই গেছে বোনের পরীক্ষা। তারপর তো টানা 3 মাস ছুটি, তাই আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছে দার্জিলিংয়ে। মা বাবা আমি আর বোন। আসলে 3 মাস ছুটি হলেও এখন সবাই সবার স্ট্রিম চুজ করে নিয়ে আগে থেকেই টিউশনগুলোতে ভর্তি হয়ে যায়।
স্কুল শুরু হওয়ার আগে থেকেই জোর কদমে পড়াশোনা চালু হয়ে যায়। বোনের খুবই ইচ্ছা সায়েন্স নিয়ে পড়বে, তাই সায়েন্সের সব কোচিং দেখেও রেখেছে, কথাও বলা হয়ে গেছে। তাই আমরা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম যে পরীক্ষা শেষ হলেই রওনা দেব, যাতে কোচিংগুলো শুরু হওয়ার আগে ঘুরে আসতে পারি। আমাদের রাতের ট্রেন ছিল, দার্জিলিং মেল। আমাদের একই জায়গাতে সিট পড়েছিল। নিচের দুটো লোয়ার বাঙ্কার আমাদের ছিল, আর একটা মিডিল বাঙ্কার আর একটা আপার বাঙ্কার। মা আলুর দম আর পরোটা করে নিয়ে গেছিল রাতে ট্রেনের মধ্যে খাওয়ার জন্য। রাত 10টা নাগাদ খেয়ে নিলাম, তারপর একটু গল্পগুজব করলাম। আমাদের উল্টো দিকে মিডল আর আপার বাঙ্কারে ছিল এক সদ্য বিবাহিত দম্পতি, ওরাও যাচ্ছে দার্জিলিং। ওদের সাথে ভালোই আলাপ জমে গেছিল। তারপর একটু হাসাহাসি করে গল্প করে ওই 11:30 পৌনে 12টা নাগাদ সবাই যে যার জায়গায় শুয়ে পড়লাম। মা বাবা শুলো নিচের দুটো বাঙ্কারে, আমি শুলাম মিডল বাঙ্কারে, আর বোন উপরে মানে আপার বাঙ্কারে। ও বরাবরই আপারটা পছন্দ করে, ওর নাকি খুব কমফর্টেবল ফিল হয়। আমি শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, কিন্তু মাঝে মাঝেই মোবাইলটা স্লিপ খেয়ে যাচ্ছিল হাত থেকে ঘুমের জন্য। তাই ভাবলাম ঘুমিয়েই পড়ি, বেকার জোর করে জেগে থেকে লাভ নেই, কাল আবার সকাল সকাল উঠতে হবে, তারপর সারা দিন ঘুরবো বেড়াবো, এনার্জি তো লাগবেই। এই ভেবে ফোনটা পকেটে ঢুকিয়ে চোখ বুজালাম। তা প্রায় কতক্ষণ পর সেটা ঠিক বলতে পারবো না, হঠাৎই কানে আবছা একটা আওয়াজ এলো। কিন্তু আওয়াজটা এতটাই আবছা যে আমার ঘুম ভেদ করে আমার মস্তিষ্ক অবধি পৌঁছাচ্ছিল না। আমি যেন হালকা বুঝতে পারছি কারোর একটা গলার শব্দ পাচ্ছি, কিন্তু কি বলছে, সে কে, এসব কিছুই বোধগম্য হচ্ছে না। কিন্তু তারপরেই আমি চমকে উঠলাম, ঘুমটা ভেঙে গেল আমার। ফোনটা ভাইব্রেট হচ্ছে পকেটে। তাড়াতাড়ি করে মোবাইলটা বের করলাম, কিন্তু দেখলাম বোন কল করছে। অবাক হয়ে ভাবলাম, এ কি, ও তো উপরের বাঙ্কারে শুয়ে আছে, ওখান থেকে এত রাতে আমাকে কল কেন করছে? তারপর ফোনটা ধরে কিছু বলার আগেই ওদিক থেকে আওয়াজ এলো, হ্যালো দাদা, কি রে, তোকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? আমার খুব ভয় লাগছে, কিছু একটা আছে এখানে, আমাকে কনস্ট্যান্ট দেখছে, আমার দিকেই তাকিয়ে আছে। আমি পুরো বুঝতে পারছি ও আমার দিকেই এক টানা দেখেই যাচ্ছে, চেয়ে আছে। এখনো এখনো আমার পিছনেই আছে, এখনো দেখছে। আমি ঘুরে দেখলেই ওকে দেখতে পাবো, কিন্তু ভয় লাগছে রে। আমার বোন এসব ফিসফিস করে কি যে বলে চলেছে, কেনই বা বলছে, আমার সত্যি বলতে কিছু বোধগম্যই হচ্ছে না। কি বলছিস এসব? এত রাতে কি সব বলছিস? কোনো স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? কে দেখছে, কোথা থেকে দেখছে? তোর পিছনে মানে? তোর পিছনের আপার বাঙ্কারে যে আছে সে কি কিছু করছে নাকি? বুঝতে পারছি না আমি। আমার কথাটা শেষ হতেই বোন উত্তেজিত হয়ে বলল, উফ, তুই বুঝতে পারছিস না? আমি আমি একটু আগে উঠে বসে এই এই লোহার যে জালি আছে সেই ফাঁক দিয়ে দেখছিলাম, কিন্তু পিছনের আপার বাঙ্কারে যে আছে সে তো পুরো মাথা থেকে পা অব্দি চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। সে নয়, এটা সে নয়। আমার অনেকবার এরা মনে হয়েছে যে কেউ আমাকে দেখছে। আমি ঘুমোতেই পারছি না দাদা। তারপর আমি বোনকে অনেকভাবে বোঝালাম, সাহস দিলাম যে এটা ওর মনের ভুল। রাতে অন্ধকারে ওরা মনে হচ্ছে, ওইসব কিচ্ছু নয়। ও তো এর আগেও অনেকবার আপার বাঙ্কারে শুয়ে গেছে, কিছুই তো হয়নি। যদি আবার ওরা মনে হয় তাহলে ও মিডিলে চলে আসবে আর আমি উঠে যাব ওপরে। কিন্তু আমার কেন জানি না ভারী অবাক লাগলো। আমার বোন তো অনেকবার আপার বাঙ্কারে ট্রাভেল করেছে, ও নিজেই ওখানে শুতে চায়, ওর বেশি কমফোর্টেবল লাগে উপরে। আর পিছনের আপার বাঙ্কারের লোক যদি ঘুমোয়, যেটা ও নিজে দেখছে, তাহলে সেখান থেকে
কেউ কি করে ওকে দেখবে? আচ্ছা, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলে রাখি, আপার বাংকারের সামনে যে আর একটা আপার বাংকার থাকে সেটা তো মুখোমুখি, সেইগুলো তো দেখা যায়, কিন্তু পিছনের আপার বাংকারও আপনি দেখতে পারেন কেউ আছে কি না, কারণ লোহার যে ডিভাইডার থাকে তার উপর দিকটা খোপ খোপ করা থাকে, ফলে উপরের বাংকারে উঠে বসলে আমি সেই খোপ দিয়ে আরামসে পিছনে বাকি ট্রেনটা অনেকটাই দেখতে পাবো। সেই খোপ দিয়েই আমার বোন দেখছিল পিছনের আপার বাংকারে কেউ আছে কি না, সে কি করছে। যাই হোক, এইসবের পর তো আমার চট করে ঘুম আসছিল না। ভাবলাম মোবাইল নিয়েই ঘাঁটি, যদি আবার তন্দ্রাটা আসে, তারপরে রেখে ঘুমিয়ে পড়ব। আর ওদিকে বোন কি করছে সেটাও মাথায় চলছিল। খানিকক্ষণ পর আবার কানে এলো, দাদা, ওই দাদা, ঘুমিয়ে পড়লি নাকি? আমি নিচে নামবো, আমি উপরে আর শোবো না। আমি ওকে দেখেছি, কেউ আছে এখানে, আমাকে নামতেই হবে। আমি সাথে সাথে ধীরভির করে উঠলাম এবং বোনকে বললাম আস্তে আস্তে নিচে নেবে আসতে, আমিও নামছি, তারপর কথা বলবো। তারপর দুজনেই নিচে নামলাম। দেখলাম ওর চোখ মুখ সত্যি কেমন যেন হয়ে আছে, কিছু দেখে সত্যি যেন ভয় পেয়েছে মেয়েটা। মা বাবা তখন ঘুমিয়ে কাঁদা, বলতে গেলে তখন ওই কোচে সবাই ঘুমোচ্ছে। পুরো ট্রেন নিস্তব্ধ, চুপচাপ, শুধু ট্রেনের একঘেয়ে আওয়াজ কানে আসছে। আমি আর বোন একটু এগিয়ে গেলাম দরজার দিকে। ওখানে যে প্যাসেজটা থাকে সেখানেই দাঁড়িয়ে এবার ভালো করে বোনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে কি দেখেছে যে সে এত ভয় পাচ্ছে, শুতেই পারছে না। আর যাওয়ার সময় একবার ঘাড় ঘুরিয়ে পিছনের আপার বাংকারটাও দেখে নিলাম, কিন্তু না, সবই নর্মাল। সেই লোকটা সত্যিই মাথায় মুড়ি দিয়ে চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। বোন বলল, আমি প্রথমে যখন শুনলাম কিছু মনে হয়নি, কিন্তু এটা শুরু হলো যখন থেকে লাইটটা নিভলো, ট্রেনটা অন্ধকার হলো, আমার হঠাৎ ফিল হলো পিছনে যেন কেউ আছে। আমি সামনে মুখ করে শুয়েছিলাম তো, পিছনের ওই লোহার ফাঁক দিয়ে মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। প্রথমটা যদিও আমি অত গা করিনি, বুঝলি, কিন্তু ধীরে ধীরে আমার আরো বেশি অনুভব হতে লাগলো। আমি ইচ্ছে করে পিছনে ঘুরলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কেউই পিছনের আপার বাংকারে ছিল না, মানে বসে ছিল না, আমি দেখতে পাইনি কাউকে তখন। আমি ভেবেছিলাম হয়তো পিছনের আপারে যে আছে সেই এরকম বদমাইশি করছে, ইচ্ছে করে করছে বা বদমতলবে দেখছে, কিন্তু আমার চোখে কিছুই পড়ল না। তারপর আমি সোজা হয়ে শুয়ে রইলাম, চোখ না বুজিয়ে। আবারও আমার ঠিক ওরকমই অনুভূতি হলো, কেউ আমার বাঁ দিকের আপারে বসে ওই ফাঁক দিয়ে আমাকে দেখছে, কেউ তো তাকিয়ে আছে আমার দিকে। আমি সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখলাম, হ্যাঁ, এবার সত্যি কারোর একটা চেহারা ছিল ওখানে, কিন্তু স্পষ্ট কিছুই বোঝা যায়নি অন্ধকারে। আমি হুড়মুড়িয়ে উঠে বসে তাড়াতাড়ি করে আবারও দেখলাম, কিন্তু আবার কাউকে দেখতে পেলাম না। উঁকি মেরে দেখলাম সেই ব্যক্তি মুন্ডু অবধি ঢাকা দিয়ে ঘুমোচ্ছে, কেউই বসে নেই বা কেউই আমার দিকে তাকিয়ে নেই। সেই ব্যক্তি তো অঘরে ঘুমোচ্ছে, বা হয়তো ঘুমোনোর ভান করছে। সেই হয়তো দেখছিল আমি উঠছি বুঝতে পেরে শুয়ে পড়েছে ঢাকা দিয়ে। নয়তো সেই মুখ, সেই চেহারা কার হবে? আমি তো দেখলাম কাউকে একটা, তারপরেই তো আমি তোকে ডাকলাম, কিন্তু তুই যখন বললি মনের ভুল আবার হলে ডাকতে, আমি তারপর থেকে আর শুইনি, জানিস, বসেছিলাম সামনাসামনি মুখ করে, ট্রেনে হেলান দিয়ে বসেছিলাম। কিন্তু তারপর যেটা দেখলাম, আমি যে চিৎকার করে ফেলিনি ওটাই অনেক।
আমি দেখলাম আমার বাঁ দিকের আপারে আমারই মতো করে বসে আছে, আমার দিকে তাকিয়ে। আর এবার আমি পুরো স্পষ্ট দেখেছি আমার নিজের চোখে। দাদা বিশ্বাস কর, আমি সত্যি দেখেছি কেউ একটা বসেছিল, সে ঘাড় ঘুরিয়ে আমার দিকেই তাকিয়েছিল। তারপরেই তো তাড়াতাড়ি করে না থাকতে পেরে আমি তোকে ডাকলাম, কিন্তু পরক্ষণেই আবার দেখি কেউ নেই। উঁকি মেরে দেখলাম ওই যে ঘুমোচ্ছিল সে ওরমই ঘুমোচ্ছে। কিন্তু কেন সে এরকম করবে, কি মতলবে? আর এত তাড়াতাড়ি সে আবার শুয়ে চাদর ঢাকা দিয়ে দিচ্ছে, আর একভাবে প্রতিবার উঠছে, দেখছে, আবার শুয়ে পড়ছে, একটু নড়চড় নেই। আর যে ভঙ্গিতে শুয়েছিল বারবার সেই ভঙ্গিতেই শুচ্ছে। এটা তো হতে পারে না, বল? এটা তো অসম্ভব। আর যদি সেই ব্যক্তি নাও হয়, তবে তার সিটে বসে কে আমাকে দেখবে, কে এরকম করবে? আপার বাঙ্কারে ওঠা তো অত সহজ নয়। আর যখন সেখানে অলরেডি একজন শুয়ে আছে, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না রে দাদা। খুব ভয় লাগছে আমার, এরকম তো আগে কখনো হয়নি ট্রেনে। এইসব শুনে আমি বোনকে নিয়ে আমাদের সিটের দিকে যেতে যেতে দেখলাম সবাই ঘুমিয়ে। আর বোন যে সিটে সন্দেহ করছিল কিছু আছে, কেউ দেখছে ওখানে, কিন্তু না, সবাই ঘুমোচ্ছে, কোনো নড়চড় নেই কারুর। আমি বোনকে শান্ত হতে বললাম, আর তারপর বুঝিয়ে বললাম যে ওইটা হয়তো আলো আধারিতেই কিছু ভুল দেখছে, কিছু ছায়া ওরম লেগেছে, ভয় না পেতে। তারপর ওকে মিডল বাঙ্কারে শুতে বললাম, আর আমি আপারে শোবো বললাম। বোন যদিও মন থেকে মেনে নেয়নি যে যা ও দেখছে সেটা মনের ভুল, কারণ ও খুব নিশ্চিত ছিল যে ও সত্যি কাউকে দেখতে পেয়েছে, একবার নয়, দুবার। কিন্তু নেহাতি বেচারা ওর কাছে কোনো প্রমাণ নেই নিজেকে ডিফেন্ড করার, তাই গিয়ে মিডিলে শুয়ে পড়ল, আর আমি উঠে গেলাম আপারে। তারপর সেই যে ঘুমিয়েছি, আবার ঘুম ভেঙেছে চা চা হাঁকে। ট্রেনে তো সকাল থেকেই চায়ের রাউন্ড শুরু হয়ে যায়। আমার কিন্তু রাতে কিছুই মনে হয়নি, আপার বাঙ্কারে দিব্যি ছিলাম। কেউ যে দেখছে বা কিছু হচ্ছে সেরকম কিছুই মনে হয়নি। তার মানে সত্যি ওটা বোনের মনের ভুলই ছিল। যাই হোক, নিচে নামলাম, সবাই তখন উঠে পড়েছে। বাবা অলরেডি ব্রাশ করে চা নিয়ে বসে গেছে। তারপর আমিও ব্রাশ করে আসতে মা, আমি আর বোন তিনজনে চা নিয়ে বসলাম। আমি সবে কাল রাতের কথাটা হেসে হেসে বলতেই যাচ্ছিলাম, কিন্তু বোন আগে থেকেই বুঝে গিয়ে আমাকে চোখের ইশারায় না করে দিল। আর অগত্যা চুপ করে গেলাম। বুঝতে পেরেছিলাম ও হয়তো চাইছে না যে এটা আমি মা বাবাকে জানাই, বেকার ওরা চিন্তা করবে বা কিছু, সেই জন্য। তবে বোনকে দেখে ভালোই বুঝতে পারছি যে বোনের সারা রাত ঘুম হয়নি, কেমন যেন ক্লান্ত দেখাচ্ছে ওকে, আর একটু অন্যমনস্ক। চারদিকে কেমন চংমং করছে, সবার মুখের দিকে ভালো করে দেখছে। বোধহয় কালকের ব্যাপারটা নিয়েই এখনো তদন্ত চলছে ওর। আমি চাটা নিয়ে উঠে গিয়ে বোনকে বললাম, কিরে, যাবি নাকি একবার ওদিকটায় দেখে আসি, ওই আপার বাঙ্কারে যে শুয়েছিল? বোন আমাকে ফিসফিস করে বলল, আমি অলরেডি দেখে নিয়েছি, তবে লোকটা মাঝ বয়সী আর বেজায় ভদ্রলোক, পরিবার নিয়ে এসেছে। কিন্তু দাদা, কাল রাতে ওইটা আমি সত্যি। ওর কথা শেষ হওয়ার আগেই একজন বলে উঠল, কি আপনারাও কি কুইন অফ হিলসের দিকে নাকি? আমার বোন আমার হাতে চিমটি কেটে বলল, এটাই এটাই ওই লোক, এই লোকটাই তো আপার বাঙ্কারে শুয়েছিল কাল রাতে চাদর মুড়ি দিয়ে। ইনার কথাই বলছিলাম, পরিবার নিয়ে এসেছে রে, ভালো লোক দেখ। ওদিক থেকে বাবা উত্তর দিল, আর জানতে চাইল উনি কোথায় যাচ্ছেন। উনি হেসে বললেন, আর কোথায়, পাহাড়ের রানী আমাদের এত কাছে থাকতে আর কোথায় যাব বলুন তো মশাই, সপরিবারে সেদিকেই যাচ্ছি। আর ওই যে আমাদের সাথে একজন সদ্য বিবাহিত যে দম্পতির কথা বলেছিলাম, তারাও বলল যে তারাও সেদিকেই যাচ্ছে।
এইসব দেখে আর শুনে আমি তো আরোই শিওর হয়ে গেলাম যে ওইটা নিশ্চিত বোনের মনের ভুল ছিল। যাই হোক, এবার আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি আমার ঘটনাটা। আমি আসলে যখন যখন ঘটনাগুলো ঘটেছে সেইগুলোই লিখছি, না হলে অনেক বড় হয়ে যাবে। তারপর আমরা দার্জিলিংয়ে বেশ ভালোই মজা করছিলাম। 4 দিনের ট্রিপ ছিল আমাদের প্রত্যেক দিনের প্ল্যান করা ছিল আগে থাকতেই। একদিন তিনচুলে লামাহাট্টা, একদিন কালিম্পং, আর একদিন কার্শিয়াং। শেষের দিন কোথাও না, আশেপাশেই ঘুরব। তো প্রথম 2 দিন বেশ ভালোই মজা হয়েছে, ওয়েদার দারুণ ছিল এই 2 দিন। থার্ড দিন আমরা রওনা হলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। গাড়ি আগে থেকেই বুকড ছিল, 8টা নাগাদ গাড়ি ছাড়ল। কিন্তু এই দিন একটু মুখ গোমড়া করেছিল আকাশ, চারদিকে মেঘে ঢাকা। সেদিন রোদের সাথে আড়ি। আমি, মা, বাবা পিছনে বসেছিলাম আর বোন সামনে। তবে রানী তো সব কিছুতেই সুন্দর, তাই না? মেঘে ঢাকা দার্জিলিংয়েরও এক আলাদাই সৌন্দর্য আছে। মুগ্ধ হয়ে আমরা গাড়ির জানলা দিয়ে তাকিয়ে আছি। যত দূর চোখ যায় সবটা দেখার চেষ্টা করছি, একটুও যেন বাদ না যায়। এই প্রকৃতি, এই শোভা কি ছাড়া যায় বলুন? মেঘগুলো যেন ভেসে ভেসে এসে মিলিয়ে যাচ্ছে দূরে, আর এত নিচু দিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা মেঘের ভিতরেই আছি। আমাদের যেন ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে ওরা। আসলে মেঘগুলো নিচু দিয়ে নয়, আমরা অনেক উঁচুতে আছি পাহাড়ের উপর, তাই জন্যেই এরকম মনে হচ্ছে যে মেঘগুলো নিচ দিয়ে যাচ্ছে, আমাদের গায়ে ঠেকে যাচ্ছে। সে এক আলাদাই অনুভূতি। মেঘগুলোকে যেন ধরতে পারছি, মানে যেন আকাশ ছোঁয়া এক আনন্দ। এরকমই মেঘ ধরতে ধরতে আমরা ডাউহিলের কাছে কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। ড্রাইভার আমাদের বলল যে এটাই ডাউহিলের রাস্তা। আমি আবার ঠাট্টা করে তাকে বললাম, হ্যাঁ, এখানেই তো সব ভুতুড়ে ঘটনাগুলো ঘটে। আমি কিন্তু অনেক শুনেছি কার্শিয়াংয়ের অনেক জায়গাতেই নাকি অনেক রকম ভুতুড়ে ঘটনা ঘটে, অনেক হন্টেড জায়গাও আছে এখানে। এগুলো কি সত্যি হয় গো? আর যদি এরকম জায়গা থাকে আমাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। ড্রাইভার কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আমার বোন চিল্লিয়ে উঠল, এই থামো থামো, উনি এখানে এলো কি করে? একটু আগেই তো দেখলাম এনাকে, এত তাড়াতাড়ি আমাদের আগে এলো কি করে? এ তো হাত দেখাচ্ছে আমাদের গাড়িকে। গাড়ি থামাতে বলছে তো নাকি? থামাও থামাও। জোরে একটা ব্রেক চেপে একদম পাহাড়ের গায়ে হেলান দিয়ে থামলো গাড়ি। আমরা সবাই হাঁ হয়ে গেলাম, অবাক হয়ে সামনে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি তো অন্তত সামনে কোনো মানুষের চিহ্ন মাত্র দেখতে পেলাম না। ড্রাইভারও জিজ্ঞেস করলো যে কার কথা বলছে, সামনে তো কেউই নেই, শুধু মেঘ ভেসে যাচ্ছে, আর মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সামনে টেনে বেঁকে চলে যাওয়া পাহাড়ি রাস্তা। আমার মাও বোনকে জিজ্ঞেস করলো যে ও কি বলল, কাকে দেখেছে। বোন খুব উত্তেজিত হয়ে বলল, এ কি, তোমরা দেখতে পাওনি? মানে এখন আমিও দেখতে পাচ্ছি না যদিও, কিন্তু এক্ষুনি ছিল, আমি দেখেছি। সেই মহিলা গায়ে চাদর দেওয়া, মানে একটু আগে তাকে আমি দেখলাম রাস্তার ধারে, সে রাস্তার ধার দিয়ে হাঁটছিল। তবে আমাদের গাড়ি তো অনেক স্পিডে এসছে, অত স্পিডে তো উনি হাঁটতে পারবেন না যে গাড়ি টপকে আমাদের আগে চলে যাবে, এ তো সম্ভবই নয়। তাহলে সেই মহিলা এত তাড়াতাড়ি আমাদের গাড়ির সামনে কিভাবে এলো? আর আমি তো এটাও দেখলাম যে ওই মহিলা হাত দেখাচ্ছে আমাদের গাড়ি থামানোর জন্য। তোমরা কেন দেখলে না? আমি সত্যি স্পষ্ট দেখেছি। আচ্ছা ড্রাইভার আঙ্কেল, এখানে কি আরো কোনো শর্টকাট আছে যেখান দিয়ে ঘুরে আসলে আমাদের টপকে যেতে পারবে? তাই হয়তো সে সেই রাস্তা দিয়ে এসে গাড়ির আগে চলে এসছে। কিন্তু সত্যি বলতে আমরা কেউই কিছু বুঝে উঠতে পারলাম না। ড্রাইভারও চুপ করে রইল, হাঁ করে তাকিয়ে রইল আমার বোনের দিকে। তারপর আমরা সবাই গাড়ি থেকে নামলাম, এদিক ওদিক দেখলাম, কিন্তু
কোথাও কোনো মহিলার চিহ্ন মাত্র নেই। তবে বোনকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও সত্যি বলছে, সত্যি ও কেমন একটু ঘাবড়ে গেছে। আমরা ওকে বললাম যে ভুল দেখেছে, কিচ্ছু না, বা হয়তো কাউকে সত্যিই দেখেছে, কিন্তু হয়তো একই রকম দেখতে মহিলা, তাই গুলিয়ে ফেলেছে। তবে খটকা তো একটু লাগছে। ওই যে মহিলা নাকি গাড়ি থামাতে বলছে, যদি তাই হয় আমরাও তো দেখতে পেতাম, কিন্তু আমরা কেন দেখতে পেলাম না সেই মহিলাকে? তবে এই চিন্তা, এই সব কিছু বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ আশেপাশে যা দৃশ্য আমরা দেখলাম তাতে মন ওই দিকেই আকৃষ্ট হয়ে গেল। উফ, কি রূপ তার! ফেটে পড়ছে, মেঘগুলো পাহাড়ে এসে ধাক্কা খাচ্ছে, নিচে ছোট্ট ছোট্ট কত রং বেরঙিন ঘরবাড়ি, আর এঁকে বেঁকে চলে গেছে পাহাড়ি রাস্তা, আর তারই পাশে ঘন পাইনের জঙ্গল সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বোনকেও বুঝিয়ে বাজিয়ে স্বাভাবিক করে আবার গাড়িতে উঠলাম। তারপর আবার চলল গাড়ি। খানিকটা যাওয়ার পরেই আবার বোন চিল্লিয়ে উঠল, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে ওই মহিলাটাই তো, ওই যে যাচ্ছে মহিলাটা, এবার তো তোমরা দেখতে পেয়েছো, আমি এনার কথাই বলছিলাম। কিন্তু উনি পাহাড়ের এত ধার দিয়ে যাচ্ছে কেন? পা স্লিপ করলেই তো একদম খাদে। এ কি? গাড়ি থামাও, গাড়ি থামাও, তাড়াতাড়ি ওনাকে সাবধান করা উচিত, উনি তো পাহাড়ের একদম ধার দিয়ে যাচ্ছে, এ তো স্বাভাবিক ব্যাপার নয়। আবারও ব্রেক চেপে থামলো গাড়ি, কিন্তু এবারেও নিরাশ করলো আমাদের চোখ। না, কোনো মহিলা নেই সেখানে, কোনো মানুষই নেই। বোন পিছন ঘুরে আমাদের দিকে জলজলে চোখ নিয়ে তাকালো, কিন্তু আমাদের অবাক হওয়া মুখগুলো দেখে হতাশ হলো আবারও। কি হলো? তো তোমরা এখনো দেখতে পাওনি? কি হলো বলো? আবারও বোন সামনে ঘুরে মুখ বাড়িয়ে জানলা দিয়ে ভালো করে দেখতে লাগলো, এবং দেখতে দেখতে বলল, কিন্তু কিন্তু আমি তো এখনো দেখতে পাচ্ছি ওনাকে, ওই তো খাদের একদম ধারে চলে গেছে। এমা, এবার কি হবে? কি করবে? ওনাকে আটকাতে হবে। কি করছেন উনি? উনি কোনো খারাপ কিছু করবে না তো? ওনাকে এক্ষুনি সাহায্য করতে হবে, নামতে হবে, এক্ষুনি নামবো। এই বলে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে বোন নেমে গেল, সাথে আমরাও হুড়পাড় করে নামলাম এবং বোনের পিছু পিছু ছুটলাম। তারপর দেখলাম বোন একদম খাদের ধারে চলে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি হ্যাচকা মেরে টেনে ওকে এদিকে নিয়ে আসলাম। এ কি করছিসটা কি তুই? পাগল হয়েছিস নাকি? কোথায় যাচ্ছিলিস দেখ একবার, খাদের ধারে চলে যাচ্ছিলিস তুই। এ কি? কই তোর মহিলা? কেউই তো নেই, এবার শান্তি হয়েছে? এবার বোন যেন চমকে উঠে চারদিকটা দেখলো চংমং করে। কই গেল? এখানেই তো ছিল, খাদে পড়ে। মা এবার বোনকে টেনে নিয়ে গিয়ে গাড়ির ভিতর বসালো, তারপর বলল, তোর কি হয়েছে বলতো? তখন থেকে কি একটা মহিলাকে দেখে চলেছিস, খাদের ধারে চলে যাচ্ছিস, হচ্ছেটা কি এসব? তোর কি হয়েছে আমাকে খুলে বলতো। তারপর বোন অনেক করে বোঝানোর চেষ্টা করলো, বিশ্বাস করানোর চেষ্টা করলো, কিন্তু আমরা সবাই যা নিজের চোখে দেখিনি তা কিভাবে বিশ্বাস করি বলুন? শুধু আমি বা মা বা বাবা তো নয়, কেউই দেখেনি, ড্রাইভারও দেখেনি। আর শুধু মহিলা কেন, কোনো মানুষই তো আমরা দেখতে পাইনি, যেখানে যেখানে বোন বলেছে যে সে কোনো মহিলাকে দেখতে পেয়েছে। আর তখন আমার জানি না কেন বারবার সেই রাতে ট্রেনের ঘটনাটা মনে পড়ছিল। ওখানেও বোন কাউকে একটা দেখতে পাচ্ছিল বারবার,
সে নাকি বোনকে এক দৃষ্টিতেই দেখছিল। কিন্তু তবুও আমি নিজেকে সামলে নিলাম, মা বাবাকে কিছু জানালাম না তখন। হয়তো জানালে ভালোই হতো, এখন তো তাই মনে হয়, আফসোস হয় ভীষণ। যাই হোক, তারপর তো বোনকে পিছনেই বসতে বলল, মা বাবা বোন পিছনে আর আমি সামনে বসলাম। তারপর আর কিছু ঘটেনি, ভালোভাবেই কার্শিয়াং ঘুরলাম। কিন্তু হ্যাঁ, বোন কেমন যেন গুমড়ে ছিল, ভালো করে কথা বলছিল না, চুপচাপ ছিল, খালি বারবার এদিক ওদিক দেখছিল, কি যেন একটা খুঁজছে, কিছু একটা দেখার চেষ্টা করছে। তারপর আবার সব ঘুরে হোটেল ফিরলাম ওই 5:30-6টা নাগাদ। হোটেলে আমাদের পাশাপাশি 2টো রুম নিয়েছিলাম, একটা রুমে মা আর বোন, আর একটা রুমে আমি আর বাবা। হোটেল গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আমার ঘরে, শুয়ে শুয়ে ছবিগুলো দেখছিলাম। আর বাবা বেরিয়ে ওই ব্যালকনিতে ছিল, বোধহয় মায়ের সাথেই ছিল। আর বোন ছিল ওই ঘরে, মানে পাশের ঘরে। হঠাৎই দেখি ফোনে বোনের কল ঢুকছে। আমি ধরলাম, দাদা তুই কোথায়? আমাকে বাঁচা, এক্ষুনি বাঁচা, আমি মরে যাব, আমাকে মেরে ফেলবে। হোটেলে কেউ নেই এখন, হোটেলে কেউ নেই, পুরো অন্ধকার, একটা জনক প্রাণীও নেই দাদা, আমি পালিয়ে পথ পাচ্ছি না, কাউকে খুঁজে পাচ্ছি না। এই মহিলাটা সবাইকে মেরে দিয়েছে দাদা, মা বাবা আর নেই, মেরে ফেলেছে ওদের। এবার আমাকেও নিয়ে যাবে। আমি সব জায়গায় দেখলাম মা বাবা নেই, ও আমার দিকে তাকিয়ে হাসছে, আমাকে বাঁচা, কি অন্ধকার দাদা, ও আসছে। ব্যাস, তারপরেই পুরো সাইলেন্স, আর কোনো আওয়াজ নেই। আমি ভয়তে ছিটকে উঠলাম। মা বাবাকে মেরে ফেলেছে মানে? তো বন্ধুরা, আজ আমি এই অবধি তোমাদের শোনাচ্ছি। এরপর ঠিক কি ঘটলো, কি হয়েছিল সেই হোটেলে, বোন কার কথা বলছিল, কে মেরেছিল ওর মা বাবাকে ওই হোটেলের সব লোক কোথায় চলে গেছিল, এবং সেই রাস্তায় মহিলা, সেই ট্রেনের কেউ বোনকে দেখছিল, সেই সব কি ঘটছিল, সবটা জানতে হলে শুনতে হবে এই ঘটনারই পরের পার্ট 2। এখনো অনেক সাংঘাতিক ঘটনা বাকি, অনেক রহস্য উন্মোচন বাকি। আসলে ঘটনাটা অনেক বড়, তাই অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিও, তাই আমি 2টো পার্টে ভেঙে দিয়েছি। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।